প্রেসিডেন্টকে হত্যার পর বিশৃঙ্খল হাইতি, নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 জন নিহত, আটক 2। প্রশাসনের দাবি খুনিরা ভাড়াটে। ভারতে করোনা মোকাবেলা নয় বরং আসন্ন বিধানসভা নির্বাচনের জন্যই মন্ত্রিসভায় রদবদল, অভিমত বিশ্লেষকদের। গুরুত্ব পেল উত্তরপ্রদেশ। টিকার সুষম বন্টন হচ্ছে না, বিপজ্জনক সময় পার করছে বিশ্ব, বলল WHO। শিশুদের মানসিক উন্নয়নে ব্রাজিলের উদ্যোগ। শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিশৃঙ্খল হাইতি, প্রশাসনের দাবি দলটি প্রশিক্ষিত এবং বিদেশি ভাড়াটে খুনি। সাঁড়াশি অভিযানে খুনের সাথে জড়িত 4 জনের প্রাণহানি এবং 2 জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ। ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান আন্তর্জাতিক মহলের। রাজধানী পোর্ট অফ প্রিন্সে হত্যাকাণ্ডের শিকার প্রেসিডেন্ট জোভেনেল মোয়েজের বাসভবন ঘিরে চলছে সাঁড়াশি অভিযান। এরই মাঝে হতাহত আর জিম্মি দশার তথ্য সামনে আনল হাইতির নিরাপত্তা বাহিনী। প্রশাসনের ভাষ্য স্থানীয় নয় বরং বিদেশি প্রশিক্ষিত খুনিরা চালিয়েছে নারকীয় এ হত্যাযজ্ঞ। সংকট থেকে উত্তরণে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। দীর্ঘদিন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মূল্য চুকাচ্ছে হাইতি। প্রাথমিক তদন্ত অনুসারে ভাড়াটে খুনিরা চালিয়েছে এই হত্যাকাণ্ড। তাদের ধরতে অব্যাহত পুলিশ সেনাবাহিনীর চিরুনি অভিযান। প্রেসিডেন্টের বাসভবন ঘিরেই সন্ত্রাসীদের সাথে চলছে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান। গোলাগুলিতে 4 হামলাকারী প্রাণ হারিয়েছে, 2 জন বন্দী সেনাদের হাতে। তবে 3 পুলিশ কর্মকর্তাকে জিম্মি করেছে আততায়ী দল। তাদের কোনোভাবেই ছাড় দিবে না হাইতি। প্রেসিডেন্টের হত্যাকাণ্ডে অস্থিতিশীল ক্যারিবীয় দেশটিতে আরও দানা বাঁধছে বিশৃঙ্খলা। সেটি এড়িয়ে শান্তি বহাল রাখার তাগিদ আন্তর্জাতিক মহলের। পরামর্শ, দ্রুত এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আসতে পারে সংকটের সমাধান। প্রেসিডেন্টের খুনিরা অবশ্যই শাস্তির আওতায় আসবে, তবে হাইতিতে শান্তি বজায় রাখার জন্য সাংবিধানিক শাসন এবং ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন মহাসচিব। সহিংসতার মাধ্যমে যারা হাইতিতে রাজনৈতিক লক্ষ্য পূরণ করতে চায় তারা কখনোই সফল হবে না। দেশটির সব পক্ষের প্রতি অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করার মাধ্যমে ঐক্যবদ্ধ শান্তি প্রতিষ্ঠার আহ্বান রইল। সহিংসতা এড়াতে দেশটির সাথে সীমান্ত বন্ধ করেছে ডমিনিকান রিপাবলিক, বাড়িয়েছে নিরাপত্তাও। এ পরিস্থিতির মধ্যেই হামলায় গুরুতর আহত ফার্স্ট লেডি মার্টিন মোয়েজকে উন্নত চিকিৎসা দিতে বিমানযোগে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে। 2017 সালে ক্ষমতায় বসেই পরিবর্তনের ডাক দিয়েছিলেন রাজনীতিতে একেবারেই নতুন মুখ জোভেনেল মোয়েজ। চেয়েছিলেন দেশের সহিংসতা এবং অভ্যন্তরীণ কোন্দলের হ্রাস টানতে। চলতি বছরই এ ইস্যুতে ছিল সংবিধান সংস্কারের কথা। তার আগেই খুন হলেন খোদ প্রেসিডেন্ট। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কাশ্মীরে ভারতীয় বাহিনীর সাথে গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার পুলওয়ামা জেলায় 2টি পৃথক সংঘর্ষ হয়। এ নিয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হলো। পুলিশের দাবি নিহতরা সবাই জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয় অভিযান। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা সদস্যরা। পাল্টাপাল্টি গোলাগুলি চলে কয়েক ঘন্টা, এরপরই ধরাশায়ী হয় সশস্ত্ররা। করোনা মহামারী মোকাবেলা নয় বরং ভারতীয় মন্ত্রিসভায় রদবদলের মূল কারণ আসন্ন বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের অভিমত, 2022 সালে 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হাতে রাখতেই বিজেপির এই কৌশল ঢেলে সাজানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তরপ্রদেশ আর নারীর ক্ষমতায়ন। বুধবার শপথ নেন 43 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, কলেবর বেড়ে দাঁড়ায় 78 জনে। করোনা মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতা, তার মাঝেই একের পর এক বিধানসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি, যা ভাবিয়ে তুলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
কিছুদিন ধরেই চলছিল কানাঘুষো, যা বুধবার পেল আনুষ্ঠানিক রূপ। মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করলেন 11 সদস্য, যাদের অন্যতম স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তার স্থলাভিষিক্ত হলেন গুজরাটের সন্তান মনসুখভাই মন্দাভিয়া। গতকাল শপথ নেন 43 জন, যে তালিকায় 36 জনই নতুন মুখ, যদিও 78 জনের কলেবরে নারী সংখ্যা 11। অল্প হলেও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির উদ্যোগ প্রশংসনীয়। এর জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতির প্রতি কৃতজ্ঞ। যে মন্ত্রণালয় হোক না কেন, নারীদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে আস্থার পরিচয় দিয়েছে বিজেপি। অভিজ্ঞরা বলছেন, মোদির আস্থাভাজন এবং কট্টরপন্থীরাই জায়গা করে নিয়েছেন নতুন মন্ত্রিসভায়। বিগত বিধানসভা নির্বাচনের সময় যারা বিরোধীদের তুলোধুনো করেছেন, জন্ম দিয়েছেন নিত্য নতুন সমালোচনার, তারাই পেয়েছেন অগ্রাধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই প্রভাব বজায় বিশ্বাসী। সে কারণেই বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার এই রদবদল। মোটামুটি 6-7 মাস আগে থেকেই রণক্ষেত্র প্রস্তুত করবে তার নতুন ট্রাম্প কার্ড। কারণ এসব মন্ত্রী প্রতিমন্ত্রীর রাজনৈতিক কূটকৌশল অজানা। তারা নির্বাচনী মাঠ সরগরম আর বিতর্কিত মন্তব্যের জন্যই সুপরিচিত। সামনের বছরই উত্তরপ্রদেশে নির্বাচন, তাই মন্ত্রিসভার রদবদলে বিশেষ গুরুত্ব পেল রাজ্যটি। জায়গা করে নেন 7 মন্ত্রী। মন্ত্রিসভার দিকে তাকালে স্পষ্ট, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বেশ চিন্তিত সরকার। তাই রাজ্যের ওপর নজরদারির জন্যই কেন্দ্রের নতুন পুরনো মিলিয়ে রয়েছেন 16 জন, যাদের বেশিরভাগ সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। জাতপাতের অসন্তোষ সামলানো, প্রশাসনে গতি ফেরানো, সাধারণ মানুষের ক্ষোভ নিরসন এবং শরিকদের তুষ্ট করাই লক্ষ্য। বিশ্লেষকদের অভিমত, বিদ্যমানদের হাত থেকে মন্ত্রণালয় কেড়ে নিয়েও প্রধানমন্ত্রী প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন, বাড়াবাড়ি সহ্য করা হবে না। যে তালিকায় অন্যতম পীযূষ গোয়াল, স্মৃতি ইরানি, নীতিন গড়করের মতো হাই প্রোফাইল নেতারা। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব বাড়াতেই পরিষদের জায়গা হলো 4 জনের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইরাকে ভয়াবহ রকেট হামলার শিকার হলো মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদ। বুধবার 14টি রকেটের আঘাতে কমপক্ষে 2 জন আহত হন। কর্নেল ওয়েন মারাত্ত জানান, প্রতিরক্ষা সীমানার ভেতরেই পড়েছে রকেটগুলো। প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত সুরক্ষা বলয়। ঘাঁটির কাছেই বাগদাদি শহরে ময়দা বোঝাই ট্রাকে লুকানো অবস্থায় মেলে রকেট লঞ্চার। সেখান থেকে রকেট ছোড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি ও একটি মসজিদ। হামলার দায় স্বীকার করেছে অ্যাভেঞ্জ আল মুহান্দিস নামের একটি সশস্ত্র সংগঠন। তাদের দাবি, ইরাক থেকে মার্কিন সেনাবাহিনীকে তাড়াতেই এই পদক্ষেপ। গেল বছর মার্কিন ড্রোন হামলায় মৃত্যুবরণ করেন দলটির প্রধান আবু মাহাদি। এবার ফিলিস্তিনি বেদুইনদের উৎখাত করল ইসরায়েল। নভেম্বর থেকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় 7মবারের মতো আগ্রাসন চালানো হলো। বিষয়টি নিশ্চিত করেছে ইইউ পরিচালিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েস্ট ব্যাংক প্রোটেকশন কনসোর্টিয়াম। তাদের দাবি, সাঁড়াশি অভিযানে বাস্তুচ্যুত 65 বেদুইন, যাদের 35 জনই শিশু। ফিলিস্তিনি বংশোদ্ভূত গোষ্ঠীটি পশুপালনের মাধ্যমে জীবন জীবিকা চালায়। গেল অভিযানে ঘরবাড়ি ভাঙার পর সহযোগিতা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। জর্ডান উপত্যকা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। সেখানে 38টি বসতিতে থাকেন 13,000 ইসরায়েলি। একই সাথে 34টি কমিউনিটিতে বসবাস করেন 65,000 ফিলিস্তিনি। এদিকে মারা গেছেন ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের জনপ্রিয় নেতা আহমেদ জিব্রিল। বুধবার সিরিয়ার দামেস্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই হার্টের অসুখ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। জিব্রিলের দল লিবারেশন অফ প্যালেস্টাইনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইসরায়েলে বিভিন্ন দুঃসাহসিক অভিযান চালানোর জন্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হন এই নেতা। আরব বিশ্বে পরিণত হন ইসরায়েলের বিরোধী আইকনে। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলা, ইসরায়েলি সেনা অপহরণের মতো বেশ কিছু অভিযান পরিচালনা করেন তিনি। এসব অভিযানে প্রাণ যায় বহু ইসরায়েলি সেনার, যদিও তার সংগঠনকে জঙ্গি গোষ্ঠী হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। নীলনদ নিয়ে সংকট সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করল মিশর। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদকে এই আহ্বান জানান। নীলনদের ওপর ইথিওপিয়ার জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানান তিনি। বিরোধ মেটাতে একটি খসড়া প্রস্তাব গ্রহণের প্রস্তাব দেন। কয়েক দশক ধরেই নীলনদ নিয়ে বিরোধ চলছে মিশর, সুদান ও ইথিওপিয়ার। বাঁধ তৈরি করে ইথিওপিয়া পানি নিয়ন্ত্রণ নেবে, এমনটাই অভিযোগ মিশরের। যুদ্ধের হুঁশিয়ারিও দেয় পরস্পরকে। গেল বছর মধ্যস্থতায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র, তবে সেই দফায় সমাধান আসেনি। টেক জায়ান্ট গুগল, ফেসবুক আর টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। জানান, মিয়ামির ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় 3 প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মূল আসামি করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, টেক জায়ান্টগুলোর সেন্সরশিপের শিকার তিনি। অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডেমোক্রেটরা ভুয়া তথ্য ছড়াচ্ছে।
এ সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ এবং বাতিলের সিদ্ধান্ত অবসানের দাবি জানান তিনি। বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে যদি প্রেসিডেন্টকে নিষিদ্ধের এখতিয়ার থাকে তাহলে আরও ভয়াবহ কাণ্ড ঘটতে পারে। চলতি বছর জানুয়ারিতে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের তাণ্ডবের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। দুবাইয়ের আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাবেল আলীতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। এখনও হতাহতের খবর না মিললেও বেশ ক্ষতিগ্রস্ত বিশ্বের অন্যতম বড় ও ব্যস্ত এই বন্দর। বুধবার স্থানীয় সময় রাত 11:30 নাগাদ একটি জাহাজে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পুড়তে থাকে পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। দ্রুত সরানো হয় কর্মরত শ্রমিকদের। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে ফায়ার ব্রিগেড। স্থানীয় প্রশাসনের দাবি, বিস্ফোরণে ধাক্কা অনুভূত হয়েছে শহরের অন্যান্য অংশেও। 25 কিলোমিটার দূরের ঘরবাড়িও কেঁপে ওঠে, ভেঙে পড়েছে দরজা জানালার কাঁচ। করোনা মহামারীর বিপজ্জনক সময় অতিক্রম করছে গোটা বিশ্ব। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম জানান এই আশঙ্কার কথা। সমালোচনা করেন, উন্নত দেশগুলোর স্বার্থপর আচরণের কারণে হচ্ছে ভ্যাকসিনের অসম উৎপাদন এবং বন্টন। উৎপাদিত ভ্যাকসিনের সিংহভাগ চলে যাচ্ছে গুটি কয়েক দেশের হাতে, অথচ বিশ্বের বেশিরভাগ মানুষ পাচ্ছেন না টিকা। এটা অনৈতিক। এমনকি ভ্যাকসিন পাবার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ফ্রন্টলাইনার্সরা। নিত্য নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে দুর্বল হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা। এ পরিস্থিতিতে টিকার ধীর গতি উৎপাদন এবং অসম বন্টন গোটা বিশ্বেই ফেলেছে নেতিবাচক প্রভাব। করোনায় মানসিক এবং শারীরিকভাবে চরম ক্ষতিগ্রস্ত শিশুরা। নিম্ন আয়ের পরিবার এবং বস্তিতে বসবাসকারী বাচ্চারাই সবচেয়ে বেশি সংকটে। ব্রাজিলে এমন শিশুদের সহায়তায় কাজ করছে একটি এনজিও। পড়ালেখার পাশাপাশি শারীরিক ব্যায়াম আর খেলাধুলার ব্যবস্থা করেছে তারা। ব্রাজিলের রিও ডি জেনেরিওর সুবিধাবঞ্চিত শিশু এরা। লকডাউনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বস্তিতে অলস দিন কাটছিল এসব শিশুদের। তাদের সহায়তায় এগিয়ে এসেছে ভিভা জাকারেজিনো নামের একটি এনজিও। বলা হয়, অবৈধ অস্ত্র আর মাদক ব্যবসার আখড়া রিওর বস্তিগুলো। সেখানকার শিশুদের জীবনও বেড়ে ওঠে এসবের মধ্যে। তাই তাদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে উন্নত জীবনে ফেরাতে কাজ করছে এনজিও কর্মীরা। বস্তিতে বেড়ে ওঠা বাচ্চারা যেন ভিন্ন পথে না চলে যায়, সেই দিকে নজর দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু শিশুরাই নয়, চাইলে বড়রাও অংশ নিতে পারবে আমাদের সাথে। এসব বাচ্চাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। সন্তানকে একটু ভালো রাখার নিশ্চয়তা পেয়ে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত পরিবারের সদস্যরাও। এমন কার্যক্রম বাড়ানোর তাগিদ তাদের। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছি। ওখানে সন্তানদের কোনো ভবিষ্যৎ নেই। একটা বস্তির পরিবেশ এত খারাপ হতে পারে না। এখানে আমার সন্তান অনেক ভালো আছে, তার একটি নিশ্চিত ভবিষ্যৎ চাই। বেসরকারি এই প্রতিষ্ঠানের মাধ্যমে শারীরিক ব্যায়ামের পাশাপাশি পড়ালেখা এমনকি খেলাধুলার সুযোগও পাচ্ছে বস্তির 4 শতাধিক শিশু। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। কারাদণ্ড ভোগের জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর মাধ্যমে রাজনীতিতে নতুন ইতিহাস দেখল দেশটি। এর আগে সাবেক কোনো প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখেনি দক্ষিণ আফ্রিকা। বুধবার গভীর রাতে নিজ বাসভবনের কাছেই কোয়াজুলু নাটাল কারাগারে আত্মসমর্পণ করেন ৭৯ বছরের রাজনীতিক। আদালত অবমাননার দায়ে ২৯ জুন তাকে ১৫ মাসের সাজা দেওয়া হয়। কারাবরণের জন্য 5 দিনের সময় বেঁধে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। জুমার অভিযোগ, করোনাকালে তাকে কারাগারে পাঠানোর অর্থ নিশ্চিত মৃত্যুমুখে ঠেলে দেয়া। অবশেষে ছাড়া পেল সুয়েজ খালে আটকে থাকা পণ্যবাহী জাহাজ এভার গিভেন। বুধবার যাত্রা শুরু করে বিশাল আকৃতির নৌযানটি। সেদিন সকালে মিশরের ইসমাইলিয়া শহরে চুক্তিতে স্বাক্ষর করে জাহাজ মালিক এবং খাল কর্তৃপক্ষ। এরপরই ভূমধ্যসাগরের দিকে রওনা হয় এভারগ্রিন ফ্লিটের জাহাজটি। গেল রোববার সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। দীর্ঘ 3 মাসের দর কষাকষি এবং আইনি প্রক্রিয়া শেষে সমাধান আসে। 29 মার্চ সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে যায় জাহাজটি। খালের দুপাশে তৈরি হয় 300 নৌযানের জট। 6 দিন অভিযানের পর এই বিশালাকৃতির জাহাজটি সরানো সম্ভব হয়। মিশর ক্ষতিপূরণ দাবি করলে জাহাজ মালিকের আপত্তির মুখে সেখানে আটকে থাকে জাহাজটি। জাপানের টোকিও শহর দাপিয়ে বেড়াচ্ছে বিশাল আকৃতির এক বেড়াল। বাস্তবে নয়, বরং আদুরে এই পোষ্যের ত্রিমাত্রিক রূপ উপভোগ করছেন পথচারীরা। শিনজুকু রেল স্টেশনে স্থাপন করা হয়েছে এই প্রতিকৃতি। 1664 বর্গফুট এলইডি স্ক্রিনে হাইপার রিয়েলিস্টিক দৃশ্য ফুটিয়ে তুলতে 4K রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অবশ্য করোনাকালে জরুরি অবস্থা বহাল থাকায় সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্তই দেখা মিলবে বিড়ালটির। এ সময় পথচারীদের নজর কাড়তে প্রাণীটি অবস্থান পরিবর্তন করে, আদুরে গলায় ডাকাডাকি করে। মহামারীতে ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই স্থানীয় ব্যবসায়ীদের এমন উদ্যোগ।
শূন্যে হেঁটে নতুন রেকর্ড গড়লেন 4 জার্মান। মাটি থেকে 1800 ফুট উচ্চতায় দড়ির উপর হেঁটে 2 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেন তারা। সুইডেনের ইউ আকৃতির ল্যাপোরেটর উপত্যকায় তারা দেখান এই রোমাঞ্চকর দরাবাজি। উচ্চতা এবং দূরত্ব পরিমাপের জন্য সবার হাতে ছিল স্মার্ট ওয়াচ। কোনো অঘটন ছাড়াই পথটি শেষ করেন কুইরিন হার্টারিক। তার পেছনে ছিলেন লুকাস ইমলার, রুবেন ল্যাঙ্গার এবং ফ্রেডি কোহেন। অবশ্য গোটা উপত্যকা অতিক্রমে 2 দিন সময় লেগেছে পুরো দলটির। তাদের সুরক্ষায় উপস্থিত ছিল মেডিকেল এবং উদ্ধারকারী টিম। এছাড়া পর্যবেক্ষক, গণমাধ্যম এবং উৎসুক জনতাও ছিল সেই তালিকায়। করোনায় বেকারত্বের হার স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত 2023 সাল পর্যন্ত সময় লাগবে, এই তথ্য জানিয়েছে উন্নত দেশগুলোর অর্থনৈতিক সংগঠন OECD। শুধু সংগঠনের জোটভুক্ত দেশগুলোতেই করোনায় নতুন করে বেকার হয়েছে 2 কোটি 20 লাখ মানুষ। সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন নারী কর্মীরা। যদিও নানামুখী উদ্যোগে সেই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে অনেক দেশ। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, করোনার ভয়াবহ থাবা থেকে বাদ যায়নি কোনো দেশ। এর প্রভাবে গতি হারিয়েছে বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়েছে ছোট বড় বহু ব্যবসা প্রতিষ্ঠান, কর্মহীন কোটি কোটি মানুষ। উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা OECD বলছে, কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি থেকে করোনার আগের অবস্থায় ফিরতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 বছর। করোনায় OECDর দেশগুলোতে বেকার হয়েছে 2 কোটি 20 লাখের বেশি মানুষ। 2019 সালে যে কর্মঘণ্টা ছিল, চলতি বছরের প্রথম 3 মাসেই সেই হার 7% পর্যন্ত কম হয়েছে। করোনার আগে কর্মসংস্থানের হার যেমন ছিল, সেই অবস্থায় 2023 সালে আগে ফেরা সম্ভব হবে না। তথ্য বলছে, করোনাকালীন সময়ে OECD জোটভুক্ত দেশগুলোতে চাকরি হারিয়েছে 80 লাখ মানুষ। এছাড়া কর্মস্থলে ফিরতে পারবে কিনা সেই অনিশ্চয়তায় আরও প্রায় 1.5 কোটি কর্মী। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন নারীরা। যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার 15% পর্যন্ত ছিল, এখন তা কমতে শুরু করেছে। সংকট দূর করতে নারী এবং তরুণদের নিয়োগ দিতে হবে, অন্যথায় দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে অর্থনীতি। নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে বিশ্ব অর্থনীতির চাকা সচল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে সংগঠনটি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।